নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুনছেন সাহিত্যিক চারুচন্দ্র চক্রবর্তীর লৌহ কপাট। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ উপন্যাসের ৮ম পর্ব। কয়েকদিন পরে তেমনি সময় সেই জায়গাটিতে বসেই শুনলাম তার অসমাপ্ত আত্মকাহিনী। নরঘাতক দস্যুর বিচিত্র জীবনের এক অপূর্ব অধ্যায়। বর্ষার মেঘাচ্ছন্ন আকাশে সেদিন বিপুল ঘনঘটা। আকাশের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ঘন ঘন বিদ্যুৎ স্ফুরণ। মনে হচ্ছিল প্রলয় আসন্ন। সেই দিকে চেয়ে অনেকক্ষণ তন্ময় হয়ে বসে রইল মুন্সী। তারপর ধীরে ধীরে অনুচ্চ গম্ভীর কণ্ঠে বলে গেল তার শত দুষ্কর্মের বিবরণ। আজ এতদিন পরে আমার কণ্ঠে তার পুনরুক্তি করতে গিয়ে মনে হচ্ছে এর চেয়ে হাস্যকর ব্যর্থতা আর হতে পারে না। তবু এইটুকু আমার সান্ত্বনা, নিজের ভাষা ও ভাষ্য দিয়ে তাকে আমি বিকৃত করিনি, ব্যাহত করিনি তার স্বচ্ছন্দ সারল্য। এ কাহিনীর কথা মুন্সির, সুরও তারই, আমি অক্ষম লিপিকার মাত্র। মুন্সির কাহিনী শুরু হল। কালীগঞ্জে সীতানাথ দত্তের বাড়িতে ডাকাতি করব, এটা আমাদের অনেক দিনের ইচ্ছা। লোকটার টাকার কুমির, কিন্তু ভয়ানক ধরিবাজ। টাকা পয়সা গয়নাগাটি বাড়িতে বিশেষ কিছুই রাখে না, সব থাকে ব্যাংকে। মস্ত বড় কারবার, 4খানা গরুর গাড়ি, সবগুলো নিজের কাজেই খাটছে দিন রাত। তার একখানার গাড়োয়ান করে ঢুকিয়ে দিলাম আমার দলের এক ছোকরাকে। সেই একদিন খবর নিয়ে এলো দত্তমশায়ের মেয়ের বিয়ে। ওই একটি মেয়ে, জামাই আসছে বড় ঘর থেকে। বিয়েতে মস্ত ধুমধাম হবে, বড়লোক কুটুম্ব আসবে অনেক। বিয়ের রাতে হানা দিতে পারলে নগদে গয়নাতে 1050-এর বুঝ যে পাওয়া যাবে তাতে আর সন্দেহ নেই। তবে দত্তমহাশয়ের 2টো বন্দুক আছে, হিন্দুস্তানি দারোয়ান আছে, বাড়িতে লোকজনও থাকবে কম নয়। কাজেই আয়োজনটা বড় রকমের হওয়া দরকার। সেদিক থেকে অসুবিধা কিছু নেই, দল ঠিক করে ফেললাম। তাছাড়া এ পর্যন্ত বলে মুন্সী হঠাৎ থেমে গেল। মনে হলো ভাবছে, যেটা মুখে এসেছিল তাকে মুখের বাইরে আনা ঠিক হবে কিনা। একবার আমার দিকে তাকালো এবং পরক্ষণেই যেন সব সংকোচের বাধা ঠেলে দিয়ে বলল, না, লজ্জা করলে তো চলবে না। এ পাপ মুখে সবই যখন কবুল করেছি হুজুরের কাছে, এটাও লুকোবো না। হুজুর জানেন, এক একটা ডাকাতিতে কত বড় বড় গেরস্থকে আমরা পথের ফকির করে ছেড়ে দিই। 10 জনে বলা বলি করে লোকটার কি সর্বনাশ হয়ে গেল। বাইরে থেকে ওইটুকু দেখা যায়, কিন্তু আসল সর্বনাশ যে কদ্দূর গিয়ে পৌঁছায় তার খবর আপনারা রাখেন না। লোকের ধন প্রাণ কেড়ে নিয়েই আমরা ক্ষান্ত হই না, কেড়ে আনি মান, আর তার চেয়েও বড় জিনিস মেয়েদের ইজ্জত। বাড়িতে ডাকাতি হয়েছে আর বৌঝিদের ধর্ম নষ্ট হয়নি, এরকম ঘটনা আমি অন্তত একটাও জানি না। শিকারীর দলের যেমন কতগুলো লোক থাকে যারা বন বাদার ভেঙে পিটিয়ে হই হল্লা করে শিকার ধরবার সুবিধে করে দেয়, আমরাও তেমনি একদল গুন্ডা নিয়ে যাই, যাদের কাজ হলো মার ধর, খুন, জখম আর চেঁচামেচি। এদের নজর রূপোর দিকে যতটা থাকে তার চেয়ে অনেক বেশি থাকে রূপের দিকে। আমরাও তাই চাই, এগুলোকে দিয়ে আমাদের ডবল লাভ। গোটা কয়েক মেয়ে মানুষ পেছনে লেলিয়ে দিয়ে আসল কাজ হাসিল করে নিই, আর ভাগ বাঁটোয়ারার বেলায় যা হোক কিছু দিলেই চলে যায়। দেখতে ভালো বলে দত্তবাড়ির মেয়েদের নাম ডাক ছিল। তার উপর এই বিয়ে উপলক্ষে শহর থেকে যারা আসবে তারা তো আর এক কাঠি সরেস। কাজেই গুন্ডা আসতে লাগলো দলে দলে। ওরই মধ্যে থেকে বেছে বেছে একদল জোয়ান ছোকরা ঠিক করে ফেললাম। শীতের রাত,
12টার মধ্যেই বিয়ের গোলমাল মিটে গেল। যারা খেতে এসেছিল সব চলে গেল। বরযাত্রী আর দূরের কুটুম্বরাও সব শুয়ে পড়েছে। এমনি সময় আমরা মার মার শব্দে ঝাঁপিয়ে পড়লাম। বাড়িটা ঘিরে ফেলা হলো প্রথম চোটেই। খোট্টা দারোয়ানগুলোর কোনো পাত্তাই পাওয়া গেল না। বরযাত্রীদের ঘর বাইরে থেকে বন্ধ করে ঢুকে পড়লাম বাড়ির মধ্যে। মেয়ে মহলে কান্নাকাটির ধুম পড়ে গেল। বাছা বাছা লোক নিয়ে উঠলাম গিয়ে দোতলায়। বাহাদুর লোক বটে সীতানাথ দত্ত। যেন কিছুই হয়নি এমনিভাবে বেরিয়ে এসে বলল, তোমাদের সর্দারকে? মুখে রং টং মাখা ছিল। এগিয়ে গেলাম। দত্তমশাই বলল, এই নাও চাবি। ওই ঘরে সিন্ধুকে টাকা আছে, গয়নাও বেশ কিছু আছে, নিয়ে যাও। কাপড় চোপড় আছে, তাও নিতে পারো। মেয়েদের গায়ে যেসব গয়না আছে তাও খুলে দেবার ব্যবস্থা করছি, কিন্তু একটা কথা দিতে হবে। কি কথা? যদি হিন্দু হও নারায়ণের দিব্যি, যদি মুসলমান হও আল্লাহর দিব্যি, মেয়েদের গায়ে যেন হাত দেয় না কেউ। বলে এগিয়ে এসেই এই হাত দুটো জড়িয়ে ধরে দত্তমশাই ঝরঝর করে কেঁদে ফেলল। ধরা গলায় বলল, ডাকাতের সর্দার হলেও তুমি মানুষ, আমারই দেশের মানুষ। তোমার ঘরেও মা বোন বউ ঝি আছে, এইটুকু শুধু তোমার কাছে ভিক্ষা চাইছি। ডাকাতি অনেক করেছি বড়বাবু, কান্নাকাটিও কম শুনিনি। ওসব আমাদের গা সওয়া হয়ে গেছে। কিন্তু দত্তমশাইয়ের চোখের জলে মনের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল। কথা দিলাম, বললাম, গয়নাগাটি খুলে দিয়ে মেয়েদের সব এক ঘরে চলে যেতে বলুন, ওদের কোনো বিপদ নেই। দত্তমশাই চলে গেল। আমি আমার দলবল জড়ো করে হুকুম দিলাম, টাকা কড়ি জিনিসপত্র যা পাও লুট করো, কিন্তু সাবধান, জেনানা হারাম। কাজ শেষ হতে আধ ঘন্টার বেশি লাগলো না। সবাইকে নিচে যাবার হুকুম দিয়ে ভাবলাম, তেতলাটা একবার নিজের চোখে দেখে আসি। সীতানাথ দত্ত ঘোরের লোক, কিছু আবার লুকিয়ে টুকিয়ে রাখেনি তো ওখানে। তেতলায় একখানা ঘর, অন্ধকার, দরজা বন্ধ। জানলা দিয়ে টর্চ ফেলতেই আলো পড়ল একটি মেয়ের মুখের ওপর। চমকে উঠলাম। এ কে? কোত্থেকে এলো? একেবারে অবিকল সেই নাক, সেই চোখ, তেমনি জোড়া ভুরুর ওপর ছোট্ট একখানি কপাল। আমার কত আদরের নুরু, পরীর মতো মেয়ে। আমার ছেলেবেলার দোস্ত ছিল মতীশ, কলেজে পড়তো তখন। সাদ করে নাম দিয়েছিল নূরজাহান। 8 বছর আগে এমনি দামি বেনারসি পরিয়ে গা ভরা জড়োয়া গয়নায় সাজিয়ে মাকে আমার পরের ঘরে পাঠিয়েছিলাম, আর ফিরে আসেনি। মেয়েটা চিৎকার করে কাকে জড়িয়ে ধরল। টর্চ নিভিয়ে দিলাম, বেশ করে রগড়ে নিলাম চোখ দুটো। এ আমার কি হলো? কি ভাবছি ছাইভস্য? কে ওই মেয়েটা? সীতানাথ দত্তের মেয়ে? ওরই হয়তো বিয়ে হলো খানিকক্ষণ আগে। আবার টর্চ জ্বাললাম। ভারী ভারী গয়নার ওপর জড়োয়ার পাথরগুলো ঝলমল করে উঠল। 1000 টাকার মাল। ভাগ্যিস ওপরে এসেছিলাম। দত্তটা 1 নম্বর জোচ্চোর। ধমক দিয়ে বললাম, খুলে দাও গয়না। কে যেন মুখ চেপে ধরল, স্বর ফুটল না। নুরুর মুখখানা ভেসে উঠল চোখের ওপর। সেই 8 বছর আগে শেষবারের মতো দেখা বিয়ের সাজ পরা নূরজাহান। ঠোঁট দুটো যেন কেঁপে উঠল একবার। কি বলতে চায় সে? এ গয়না আমার নেওয়া হবে না? এই কথাই যেন শুনতে পেলাম তার মুখে। ফিরে এলাম। সোজা নিচে নেমে গেট পার হয়ে ছুটলাম মাঠের দিকে। দলের লোকগুলো ওইখানেই কোথাও অপেক্ষা করছে আমার জন্যে। মনে হলো কে যেন আমার ঘাড় ধরে ঠেলে নিয়ে চলেছে। খানিকক্ষণ ছোটবার পর হঠাৎ থমকে গেলাম। এ কি করছি? মাথাটা কি সত্যিই খারাপ হয়ে গেল? এরকম তো কোনোদিন হয়নি। সীতানাথ দত্তের দুটো মিষ্টি কথা শুনে বদরুদ্দিন ডাকাতের মন ভিজে গেল। কথার খেলাপ করে বসলাম নিজের দলের সঙ্গে। যে লোভ দেখিয়ে নিয়ে এলাম ওই ছোড়াগুলোকে, তার ধারেও তারা ঘেঁষতে পেল না, আর সেটা আমারই জন্যে।
এলাম ডাকাতি করতে, ফিরে যাচ্ছি 10,000 টাকার গয়না ফেলে রেখে। ভীমরতি আর কাকে বলে? মাথাটায় বেশ কয়েকবার ঝাঁকানি দিয়ে মনে হলো যেন নেশার ঘোর কেটে গেছে। ঢুকলাম আবার দত্তবাড়ির ফটকে, সোজা তেতলায় উঠে গেলাম। ঘর খোলা, টর্চ জেলে যা দেখলাম। হঠাৎ আবার থেমে গেল মুন্সি। দুটো বড় বড় চোখ শূন্য বিহবল দৃষ্টিতে চেয়ে রইল ওই ফাঁকা দেয়ালটার দিকে। ওইখানেই যেন ফুটে উঠেছে সেদিনের দেখা কোনো বিভৎস দৃশ্য। বেশ কিছুক্ষণ কেটে গেল। ধীরে ধীরে তার দৃষ্টি আবার সহজ হয়ে এলো। দেয়াল থেকে চোখ নামিয়ে আমার দিকে চেয়ে বলল, যা দেখলাম আমার কাছে নতুন কিছু নয় এটা বড়বাবু। সারা জীবন কত দেখেছি, খুন আর বলাৎকার, এই তো আমাদের পেশা। এই হাতে কত লোক গলা টিপে মেরেছি, ছোড়া বসিয়েছি বুকে, লেজার এক ঘায়ে খতম করেছি, রামদার এক কোপে নাবিয়ে দিয়েছি ধর থেকে মুন্ডু, ফিনকে দিয়ে রক্ত ছুটেছে। এতটুকু বুক কাঁপেনি, মাথাও ঘোরেনি একবার। মেয়ে মানুষের সর্বনাশ তাও কম করিনি। কত মেয়ে ভয়ে অজ্ঞান হয়ে গেছে, তবু রেহাই পায়নি। কত বড় বড় ঘরের বউ ঝি এই পায়ের ওপর মাথা খুঁড়ে বলেছে, তুমি আমার ধর্মের বাপ, আমি তোমার মেয়ে। হাসি পেয়েছে সেসব মরা কান্নার বহর দেখে। কিন্তু আজ আমার এ কি হলো? ঘরে ঢুকে যা দেখলাম মাথাটা ঘুরে গেল। দেয়াল ধরে সামলে নিলাম। দেখলাম দেওয়ালের গা ঘেঁষে পড়ে আছে একটি জোয়ান ছেলে, রাজা বাদশার মতন রূপ, পরনে বরের পোশাক, বুকের বাঁ দিকটায় বিঁধে রয়েছে একখানা ছোরা। সবটাই বসে গেছে, বেরিয়ে আছে শুধু বাঁট। রক্তে ভেসে যাচ্ছে বাসর ঘর, আর তার মাঝখান জুড়ে ভেলভেটের জাজিম। রক্তে ভেজা বিছানার একপাশে অসাড় হয়ে চোখ বুজে পড়ে আছে মেয়েটা, আর আমারই একটা জানোয়ার। চুল ধরে টেনে তুললাম শুয়োরটাকে, মুখটা তার ঠুকে দিলাম দেওয়ালের গায়ে। নাক দিয়ে গল গল করে রক্ত ছুটল, 4-5টা দাঁত ভেঙে বেরিয়ে গেল। আর 2-1 গা খেলেই সাবার হয়ে যেত শালা। কিন্তু ছেড়ে দিলাম। ছুঁচো মেরে হাত গন্ধ করে কি লাভ? লাথি মেরে ছুঁড়ে ফেলে দিলাম বারান্দায়। ছেলেটার নাড়ি ধরলাম, নাকে হাত দিয়ে দেখলাম নেই। তারপর এগিয়ে গেলাম তার দিকে। মেয়ে তো নয়, যেন এক রাশ কাঞ্চন ফুল। কে বলে নুরু নয়? এই তো আমার নূরজাহান। এত রূপ কি মানুষের হয়? বেহেশত থেকে নেমে এসেছে সীতানাথ দত্তের মেয়ে। আমারই মেয়ে সে। আজ বিয়ের রাত না পোহাতে আমারই হাত দিয়ে এলো তার সবচেয়ে বড় আর সবচেয়ে চরম সর্বনাশ। কিছুক্ষণ থেকে বৃষ্টি শুরু হয়েছে। বর্ষণ মুখর বিষণ্ণ সন্ধ্যা। ঘনায়মান অন্ধকারে মুন্সিকে স্পষ্ট দেখা যাচ্ছিল না। উঠে গিয়ে আলোটা জ্বেলে দিলাম। চমকে উঠলাম। বদর মুন্সির চোখে জল। না, ভুল করিনি। 2টি রোগ পাণ্ডুর গণ্ডের পাশ দিয়ে গড়িয়ে পড়ছে নির্বাক অশ্রুধারা। বললাম, থাক মুন্সি, এসব কথা বলে আর কি হবে? এতে আজ কারুরই কোনো লাভ নেই। মুন্সি তাড়াতাড়ি চোখ মুছে বলল, না হুজুর, মেহেরবানি করে আর একটু শুনুন। লাভ থাক আর নাই থাক, সব কথা আজ আমাকে বলতেই হবে। আপনাকে ছাড়া আর কাকেই বা বলবো? আমি সিগারেট ধরিয়ে চেয়ারের উপর পা তুলে গুছিয়ে বসলাম। মুন্সি শুরু করল। ঘরের কোণে একটা সরাই ছিল। কয়েকবার চোখে মুখে জলের ছিটে দিতে ও চোখ মেলে তাকালো। অনেক বছর আগে আমার নুরুও এমন করে চাইতো, কিন্তু কত তফাৎ। এদিক ওদিক চেয়ে হঠাৎ আমার দিকে চোখ পড়তেই চেঁচিয়ে উঠে সঙ্গে সঙ্গে আবার অজ্ঞান হয়ে গেল। ছুটে বেরিয়ে গেলাম, ডাক্তার, একজন ডাক্তার চাই। ভুলে গেলাম আমি কে, কোথায় যাচ্ছি, ডাক্তার ডাকবার আমার কি অধিকার। শুধু মনে হলো ডাক্তার ডাকতে হবে, কিন্তু সে সুযোগ আর হলো না। সিঁড়ির মুখেই আটকা পড়লাম। হঠাৎ বুঝতে পারলাম মেয়েটি আমার কেউ নয়। আমি তাদের বাড়ি এসেছি ডাকাতি করতে। আমার জন্যে আজ এক ফোঁটা কচি মেয়ে দুনিয়ার সব কিছু হারিয়ে সংসারের বাইরে চলে গেল। ভূতনাথবাবু মিথ্যা বলেননি।
হুজুর, যারা আমাকে ঘিরে ধরেছিল, ইচ্ছে করলে তাদের সবগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যেতে পারতাম, কিন্তু হাত আমার উঠল না। কেবলই মনে হতে লাগলো এই শেষ। বদর মুন্সির কবর খোঁড়া হচ্ছে, গিয়ে শুধু ঘুমিয়ে পড়া। লাঠি, সরকি, লোহার ডান্ডা অনেক কিছুই চারিদিক থেকে এসে পড়েছিল আমার মাথায়, পিঠে, ঘাড়ে। যতক্ষণ পেরেছি দাঁড়িয়েছিলাম, তারপর কখন পড়ে গেলাম আর কিছু মনে নেই। জ্ঞান যখন হলো, চোখ মেলে প্রথমেই দেখলাম পাশে দাঁড়িয়ে লাল পাগড়ি একজন মাথায় রুমাল বাঁধা দেশি মেম সাহেব ছুটে এলো। বুঝলাম নার্স। কাছে এসে আমার নাড়ি দেখল, তারপর একটা শিশি থেকে খানিকটা ওষুধ গেলাসে ঢেলে আস্তে আস্তে খাইয়ে দিল। কিছুক্ষণ পরে একটু যেন বল পেলাম। অতি কষ্টে জিজ্ঞাসা করলাম, আমি কোথায়? এটা সরকারি হাসপাতাল, ডাক্তারবাবুকে ডেকে দেব? হাত নেড়ে বললাম, চাই না, হাকিম, হাকিম চাই একজন। একজন পুলিশের দারোগা এলেন, আমার মুখের ওপর ঝুঁকে পড়ে জিজ্ঞেস করলেন, হাকিম কেন? একরার করব। ঘণ্টা দুয়েকের মধ্যে একজন ম্যাজিস্ট্রেট এলেন। তখনও আমার জ্ঞান ছিল, কিন্তু কষ্ট হচ্ছিল খুব। একরারই আসামির জবানবন্দি। কত ঝঞ্ঝাট সে তো আপনি জানেন। লিখবার আগে তাকে সাবধান করে দিতে হবে, সময় দিতে হবে ভেবে দেখবার। হাকিমদের কত কি সব নিয়ম আছে। আমি বললাম, ওইসব আইন কানুন চটপট সেরে ফেলুন হুজুর, সময় বেশি দিলে এই জীবনে আর সময় হবে না। বলবার কথা সামান্য, কোনো রকমে থেমে থেমে বলে গেলাম। সবটুকু বোধহয় বলতে পারিনি, তার আগেই জ্ঞান হারিয়েছিলাম। তারপর কখন কি করে ওরা আমাকে হুজুরের আশ্রয় নিয়ে এলো কিছুই জানি না। সরকারি হাসপাতালের কর্তারা বোধহয় মনে করেছিলেন মরাটা আর তাদের উপর চাপে কেন, ফেলে দাও জেলের ঘাড়ে। কিন্তু তারা জানতো না এখানে আমার বাবা আছেন, তাঁরই দয়ায় আমার মরা ধরে প্রাণ ফিরে এলো। মুন্সির কাহিনী শেষ হলো। আমি তার শেষ প্রসঙ্গের জবাব দিলাম। বললাম, এর মধ্যে আমার দয়ার তো কোথাও কিছু নেই মুন্সি। যেটুকু কর্তব্য তাই শুধু করেছি, বরং কৃতিত্ব যদি কিছু থাকে সেটা ডাক্তারের। সে যাক, একটা কথা শুধু বুঝতে পারছি নে, অপরাধী তার অপরাধ স্বীকার করেছে, এটা নতুন নয়, অদ্ভুত কিছুও নয়। কিন্তু যে অপরাধ সে করেনি তারই বোঝা স্বেচ্ছায় নিজের ঘাড়ে তুলে নিয়ে হাকিম ডেকে হলফ করে বলছে এটা আমি করেছি, এরকম তো কখনো শুনিনি। এর মধ্যে বাহাদুরি থাকতে পারে, কিন্তু একে সৎ সাহস বলে না। ডাকাতি তুমি করেছ, তার সমস্ত দায়িত্ব তোমার, কিন্তু ওই মেয়েটি আর তার স্বামীর ওপর যে জঘন্য অত্যাচার ঘটল সেদিন, তার দায়িত্ব তো তোমার নয়। সাধ করে দুটো মারাত্মক মিথ্যা অপরাধে নিজেকে জড়িয়ে ফাঁসির দড়ির সামনে গলা বাড়িয়ে দেবার সার্থকতা কোথায় আমি দেখতে পাইনি। মুন্সি বিনীত কণ্ঠে বলল, হুজুর জ্ঞানী লোক, আমি মুখ্য ডাকাত। হুজুরের সঙ্গে তর্ক করা আমার গোস্তাকি। তর্ক আমি করছি নে, কিন্তু এ কথাও অস্বীকার করতে পারি নে, মেয়েটার কপালে যা কিছু ঘটল তার সবটুকুর মূলেই তো আমি। ওই জন্তুটাকে আমিই তো জুটিয়েছিলাম। যে জন্যে জুটিয়েছিলাম ঠিক তাই সে করেছে। চুক্তির বাইরে সে যায়নি। কথার খেলাপ যদি কেউ করে থাকে সে আমি। সীতানাথ দত্তের কথায় ভুলে যে হুকুম আমি জারি করেছিলাম সে অন্যায় হুকুম। ওই গুন্ডাটা যদি সে মানা না মেনে থাকে, তার জন্য তাকে আমি দোষ দিই কেমন করে? বুঝলাম মন তার যে পথ ধরে ছুটে চলেছে, আমার ন্যায় অন্যায়ের শুষ্ক লজিক সেখানে অচল। হয়তো ওর কথাই ঠিক, আর এ কথাও সত্যি যে দৈবক্রমে ওই মেয়েটার মুখে যদি ওই নুরুর মুখের আদল সেদিন চোখে না পড়ত, আজ আমার কাছে বসে বদর মুন্সির এ কাহিনী শোনাবার কোনো উপলক্ষ ঘটত না। এ সংসারে ওই নুরুই ছিল তার একমাত্র বন্ধন। সে বন্ধন একদিন অকালে ছিন্ন হয়ে গিয়েছিল। যে ক্ষত রেখে গিয়েছিল ওই দানব প্রকৃতি দস্যুর বুকের কোণে,
সেটা হয়তো চিরদিন তার অগোচরে থেকে যেত। হয়তো চিরদিনই এমনি কত শত সীতানাথ দত্তের মেয়ে তার লোভ আর লালসার আগুনে আহুতি দিয়ে যেত তাদের অনিন্দ রূপ, অমূল্য বস্ত্রালঙ্কার আর অত্যাজ্য সতীধর্ম। কিন্তু তা হল না। বদর মুন্সির বিচিত্র জীবননাট্যে দেখা দিল এক প্রলয় রাত্রি। 8 বছরের ওপার থেকে নববধূ বেশে ফিরে এলো তার নূরজাহান। ফিরে এলো, কিন্তু বদর মুন্সি তাকে ফিরে পেল না। তার নিজের হাত দিয়েই এলো নির্দয় আঘাত। নির্মূল হয়ে গেল ও মেয়েটার স্বামী, সম্ভ্রম, তার নারী জীবনের সমস্ত শোভা ও সম্পদ। নতুন করে মৃত্যু হলো নূরজাহানের। 8 বছরের পুরনো ক্ষত মুখ থেকে আজ শুরু হয়েছে রক্তক্ষরণ। নিজেকে নিঃশেষ না করে এই বেদনার উপশম নেই। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে। ক্ষান্ত বর্ষণ আকাশে মেঘাড়ম্ব স্তব্ধ প্রায়। বদর মুন্সির সেলের লৌহ তোরণ অনেকক্ষণ আগে থেকেই তার জন্য অপেক্ষা করছে। তার নিশ্চয়ই মনে নেই, আমিও মনে করিয়ে দিইনি। জমাদার কয়েকবার নিঃশব্দে পায়চারি করে গেছে জানালার সম্মুখ দিয়ে। এই দুর্দান্ত ডাকাতের জন্যে তাদের উৎকণ্ঠার অন্ত নেই। তবু উঠব করেও যেন উঠতে পারছি নে। মুন্সি আরও কিছুক্ষণ নিঃশব্দে কাটিয়ে ধীরে ধীরে বলল, হুজুর, ফাঁসির দড়ির কথা বলছিলেন। ও জিনিসটাকে আর ভয় নেই। ফাঁসিতে যাওয়াই আজ সবচেয়ে ভালো যাওয়া। এক নিমেষে সব শেষ। কিন্তু এই তিলে তিলে মরা, এ মরণ তো আর সহ্য হয় না। না, এ আমার আফসোস নয়। জীবনে যা কিছু করেছি, যত পাপ, যত অন্যায়, তার জন্য আমার দুঃখ নেই। মৌলভী সাহেবরা যাই বলুন, তার জন্যে তওবা করবার কোনো চাড় নেই আমার মনে। বুকের ভেতরটা শুধু জ্বলতে থাকে যখন ওই মেয়েটার মুখ মনে পড়ে। রাতে ঘুম নেই, দিনে স্বস্তি নেই, সমস্ত শরীরে শুধু জ্বালা। হতভাগীর যা হবার তা তো হলো। তারপর সারাটা জীবন কেমন করে কাটবে ওর? যে শ্বশুর ঘরও দেখতেও পেল না, সেখানে জায়গা হবে না। বাপের বাড়ির আশ্রয়, তাও হয়তো ছাড়তে হবে, আজ না হলেও কাল। বিয়ের রাতে বিধর্মী ডাকাত এসে যা সর্বনাশ করে গেল, হিন্দুর ঘরে সে মেয়েকে কি চোখে দেখেন আপনারা সে তো আমি জানি। ওই রকম সব মেয়ের যা গতি, ওকেও কি সেই পথে যেতে হবে? সন্ধ্যার পর সেজেগুজে দাঁড়াতে হবে ওই বাজারের গলিতে? ওখানে যারা থাকে তাদের কতজনকে তো আমি জানি। এই রাস্তা ধরেই তারা একদিন ভেসে এসেছিল। ওই ফুলের মতো মেয়ে, যে কোনো দোষ করেনি, দুনিয়ার কোনো পাপের ছোঁয়াচ যার গায়ে লাগেনি, তাকেও গিয়ে পচে মরতে হবে ওই দোজকের পাঁকের মধ্যে? আমার সর্বস্ব দিয়েও কি তাকে বাঁচাবার উপায় নেই? এই নিষ্ফল প্রশ্নমালার আমি কি উত্তর দেব? আমি শুধু নির্বাক বিস্ময়ে চেয়ে রইলাম অগ্নিগোলকের মতো তার দুটো চোখের পানে। সর্বাঙ্গে অনুভব করলাম তার দাহ। প্রশ্নবান নিরস্ত হল, কিন্তু তার উত্তেজিত ভগ্ন কণ্ঠের দুঃসহ বেদনা সমস্ত ঘরময় অনুরণিত হয়ে ফিরতে লাগল। মেয়েটার যে বিভীষিকাময় ভবিষ্যৎ আজ ওর কল্পনায় ভেসে উঠেছে, একদিন যে সে বাস্তবের রূঢ় রূপ ধরে দেখা দেবে না, কেমন করে বলি? কিন্তু সে পরিণাম যদি সত্যি সত্যি দেখা দেয়, মুন্সি তাকে রোধ করবে কি দিয়ে? কি কাজে লাগবে ও সযত্ন সঞ্চিত গুপ্তধন? এ কথাটা আমি যেমন করে বুঝেছি, এই বহুদর্শী অভিজ্ঞ দস্যু তার তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে তার চেয়ে কম বোঝেনি। কিন্তু মানুষের জীবনে বুদ্ধির স্থান কতটুকু? কটা প্রশ্নের জবাব সে দিতে পেরেছে আজ পর্যন্ত? কটা সমস্যার সমাধান? র্যাশনাল অ্যানিমেল বলে মানবজাতির পরিচয় আছে দর্শনের পাতায়। শুনতে পাই এইটাই নাকি তার বৈশিষ্ট্য। সমগ্র জীবজগতে মানুষ যে শ্রেষ্ঠত্বের দাবি করে, তার মূলেও শুনি তার ওই র্যাশনালিজম। সেজন্যে গর্ববোধ করতে চান, করুন। কিন্তু এ কথা অস্বীকার করি কেমন করে যে আমার মধ্যে যতটুকু র্যাশনাল, তার অনেক বেশি অ্যানিমাল? জ্ঞানগর্বী মানুষ এই সহজ সত্যটা মেনে নিতে লজ্জাবোধ করে। বুদ্ধিজীবী বলে তার অহংকারের অন্ত নেই। ন্যায়শাস্ত্রের ধরা বাঁধা ফর্মুলা দিয়ে সে বাঁধতে চায় তার দৈনন্দিন কর্মধারা।
কিন্তু যখন ঝড় ওঠে তখন কোথায় থাকে তার লজিক্যাল সিলোজিম? শতচ্ছিন্ন হয়ে যায় তার হিসাব নিকাশের জটিল সূত্র। সেদিন যে তাকে পথ দেখিয়ে নিয়ে যায় সে তার মস্তিষ্ক নয়, হৃদয়, হেড নয়, হার্ট, যার রহস্যময় ভাষার কোনো আবিধানিক অর্থ নেই, কোনো থিওরির কাঠামোতেও যাকে বাঁধা যায় না। মুন্সির জীবনে ঝড় উঠেছিল, তাই সে প্রশ্ন নির্গত হল তার বিক্ষত বক্ষ আলোড়িত করে। সেও এমনি অর্থহীন, নির্বিকার নিঃশব্দে। আমি শুধু তার শ্রোতাই রয়ে গেলাম। তার ব্যাকুল দৃষ্টি তখনও আমার মুখের ওপর নিবদ্ধ, সাগ্রহ উত্তর প্রতীক্ষায় উন্মুখ। আমি দেয়াল ঘড়িটার দিকে তাকালাম। রাত 8:15। চোখ নামিয়ে তার দিকে ফিরে বললাম, জমাদার দাঁড়িয়ে আছে, তোমাকে এবার বন্ধ হতে হবে মুন্সি। দিন কয়েক পরে ভূতনাথবাবু আবার এসে উপস্থিত, তেমনি হঠাৎ এবং হন্তদন্ত। কি ব্যাপার? মুন্সিটাকে একবার আনতে পাঠান তো। নতুন করে বাজিয়ে দেখবার মতো পেলেন নাকি কিছু? একটা দাঁত ভাঙা গুন্ডা ধরা পড়েছে, সন্দেহ হচ্ছে ওরই দলের লোক। দেখি কিছু বলে কিনা, ব্যাটাকে একটু একলা পেলে সুবিধে হয়। বেশ তো, তাই হবে। পাশের ঘরে ঘণ্টাখানেক ধস্তাধস্তি করে ভূতনাথবাবু যখন বেরিয়ে এলেন, তার মুখ দেখে আশান্বিত হওয়া গেল না। সুবিধা হলো দাদা? উনি মুখ বিকৃত করে বললেন, কিচ্ছু না, কিচ্ছু না, ভেরি হার্ড নাট মশাই। আমার দাঁত ভাঙল, দাঁত ভাঙাটার কোনো হদিশ পাওয়া গেল না। দাঁত ভাঙা লোকটা জেলে এসে গেল তার পরদিন। মুন্সিকে একসময় ডেকে জিজ্ঞেস করলাম, এ কি সেই? মুন্সি খানিকক্ষণ চুপ করে থেকে বলল, হুজুরের কাছে লুকোবো না, কিন্তু আর কাউকে তো এ কথা বলতে পারি না। মাসখানেকের মধ্যেই মামলা শুরু হয়ে গেল। পুলিশের তৎপরতার ত্রুটি ছিল না। বদরুদ্দিন মুন্সির সহ আসামি বলে একদল লোককে গ্রেফতার করে চালান দেওয়া হলো। তাদের দেখে ওর হাসি আর ধরে না। এরা ছিল নাকি আমার সঙ্গে? কি জানি, ছিল হয়তো আগের জন্মে। এই জন্মে তো কোনোটাকে দেখেছি বলে মনে পড়ে না। আত্মপক্ষ সমর্থনের জন্য মুন্সি কোনো উকিল দেয়নি। খুনি আসামি বলে সরকারি ব্যয় উকিল নিযুক্ত হল। স্থানীয় বারের একজন উদীয়মান ক্রিমিনাল লয়ার, তিনিও এসে পরামর্শ দিলেন, কনফেশনটা রিট্র্যাক্ট করো। বলো, পুলিশের ভয় কি বলেছি মনে নেই। মারের চোটে মাথা ঠিক ছিল না। এ মামলার কিছুই জানি না আমি। ব্যাস, বাকিটা রইল আমার হাতে, নির্ঘাত খালাস করে দেব। মুন্সি হেসে বলল, ভয় নেই বাবু, কনফেশন করলেও মামলাটা যাতে অনেক দিন চলে সে ব্যবস্থাও আমি করে রেখেছি। ফি আপনার মারা যাবে না। মামলার প্রথম দিন 5টার সময় কোর্ট যখন উঠতে যাবেন, মুন্সি জোর হাত করে বলল, ধর্মাবতার, আপনার এজলাসে আমাকে যে বসবার অনুমতি দিয়েছেন তার জন্য খোদা আপনার মঙ্গল করুন। আর একটা বেয়াদপি মাপ করবেন। বসে বসে আর ওই একঘেয়ে বক্তৃতা শুনতে শুনতে বড্ড ঘুম পেয়ে যায়। যদি ঘুমিয়ে পড়ি কসুর নেবেন না। হাকিম প্রবীণ ব্যক্তি, বড় বড় চোখ করে তাকিয়ে রইলেন তার প্রধান আসামির দিকে। যে মামলাকে বলা যেতে পারে তার ফাঁসির মঞ্চে প্রবেশের দ্বার, তার কথা শুনতে গিয়ে ঘুম পেয়ে যায়, এরকম ঘুম বোধহয় তার দীর্ঘ জীবনে আর কখনো দেখেননি। এরই মধ্যে হঠাৎ একদিন বেলা 11টার সময় ভূতনাথবাবুর আবির্ভাব। সর্বনাশ হয়ে গেল মশাই। কি হলো? মুন্সিকে একবার কোর্টে পাঠাতে হবে। কোর্টে যায়নি সে? না, এই দেখুন। মুন্সির ওয়ারেন্টখানা দেখালেন। জেল ডাক্তার লিখে দিয়েছেন তার উপর, আনফিট টু অ্যাটেন্ড কোর্ট। বললাম, অসুস্থ হয়ে পড়লে আর কোর্টে যায় কেমন করে বলুন? অসুস্থ মোটেই নয়, আপনি নিজে একবার খবর নিয়ে দেখুন, নিশ্চয়ই এটা ওই কালকের ঘটনার জের। ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দিলেন ভূতনাথবাবু। মোকদ্দমার উদ্বোধনী বক্তৃতার পর 2 দিন হলো সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। মুন্সি তো প্রথম থেকেই মামলা সম্বন্ধে উদাসীন। যতক্ষণ আদালতের কাজ চলে কাঠগড়ার রেলিংয়ে হেলান দিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেয়। কাল যেসব সাক্ষী জবানবন্দি নেওয়া হলো
তাদের মধ্যে একজন ছিল সীতানাথ দত্তের মেয়ে। তাকে যখন নিয়ে আসা হলো তখন ওর যথারীতি নাক ডাকছিল। 2-4টে প্রশ্ন করার পর হঠাৎ কখন ঘুম ভেঙে যায়। ডকের দিকে তাকিয়েই লাফিয়ে উঠল মুন্সি। জবানবন্দির মাঝখানে কোর্টের দিকে চেয়ে জোরহাত করে বলল, গোস্তাকি মাফ করবেন ধর্মাবতার, আমার একরার নামাটা একবার পড়ে দেখুন। আমি তো সবই কবুল করেছি, সরকার পক্ষে যা কিছু চার্জ এক কথায় মেনে নিয়েছি সব। তবে আর একে নিয়ে টানা হ্যাচড়া কেন? রেহাই দিন ওকে। আমি আবার বলছি, ওই মেয়েটির চরম সর্বনাশের জন্য আমি দায়ী। ওর স্বামীকে খুন করেছি আমি, ওদের সর্বস্ব লুট করেছি আমি। আর বলাৎকার, হ্যাঁ আমি আমি উফ বলে হঠাৎ বুক চেপে ধরে বসে পড়ল। ওদিকে মেয়েটাও অজ্ঞান হয়ে পড়ে গেল সাক্ষীর কাঠগড়ায়। আদালত বন্ধ হয়ে গেল। মুন্সিকে তারপর ধরাধরি করে কয়েদির গাড়িতে করে পাঠানো হলো জেলখানায়। মেয়েটিকে নিয়ে গেল হাসপাতালে। তার জ্ঞান ফিরে আসতে লেগে গেল 2 ঘন্টা। ভূতনাথবাবু বললেন, মেয়েটার অবস্থা বিশেষ ভালো নয়, তবু ডাক্তারের মত করিয়ে কোনো রকমের স্ট্রেচারে করে কোর্টে নিয়ে এসেছি। যেমন করে হোক তার এভিডেন্সটা আজকের মধ্যে শেষ করতে হবে। এদিকে আসল আসামি গড়হাজির, ওর অ্যাবসেন্সে তো ট্রায়াল চলতে পারে না। যেমন করে হোক ওটাকে নিয়ে যেতেই হবে। সবাই অপেক্ষা করছে। কোর্ট বসে আছেন, ট্যাক্সি আমার সঙ্গেই আছে, বলেন তো অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করতে পারি। ডাক্তারবাবুকে ডেকে জিজ্ঞাসা করলাম, মুন্সির আবার কি হলো? ডাক্তারবাবু চিন্তান্বিত মুখে মাথা নেড়ে বললেন, কিছুই তো বুঝতে পারছি না। কাল কোর্ট থেকে ফিরে অবধি খাচ্ছে না, কথা বলছে না, শটান চোখ বুজে পড়ে আছে। ভূতনাথ গর্জে উঠলেন, বদমাইশি, স্রেফ বদমাইশি, বুঝতে পারছেন না? মামলাটাকে মাটি করতে চায় শালা। ও জানে মেয়েটা আজ ফিরে গেলে আর তাকে পাওয়া যাবে না। আমি বললাম, ওর কনফেশনের পরেও কি মেয়েটার এভিডেন্স একান্ত দরকার? দরকার বই কি, কনফেশনের সাপোর্টে যদি অন্য এভিডেন্স না থাকে ওর মূল্য কতটুকু? এখানে যদি বা সাজা হয় হাইকোর্টে গিয়ে টিকবে না। ডাক্তারবাবুকে বললাম, কোনো রকমে পাঠানো যাবে না? পালসের যা অবস্থা, ভরসা করি না স্যার। ভূতনাথবাবুকে নিরাশ হয়ে ফিরতে হলো। সেই দিন সন্ধ্যাবেলা জেলের ভিতরকার জনবহুল রাস্তাগুলো শূন্য প্রায়। কয়েদিরা সব চলে গেছে যে যার ওয়ার্ডে। রন্ধনশালার অহরাত্ম মৎস্য বাগলে যারা থাকে তারাও তাদের কালিঝুলি মাখা জাঙ্গিয়া কুর্তা ছেড়ে হাতা খুন্তি আর ডাল মন্থনের ডান্ডা সামলে ক্ষিপ্রহস্তে তৈরি হচ্ছে। জমাদারের দল গিনতি মেলাতে ব্যস্ত। ডেপুটি বাবুরা নিজ নিজ এলাকায় টহল দিচ্ছেন। লক আপ পর্বে সুশৃঙ্খল সমাপ্তির জন্যে সকলের মনেই উৎকণ্ঠা। আমিও চলেছি সদল বলে। প্রাচীর পরিক্রমা শেষ করে পুকুরের ধারে এসে পৌঁছেছি। এমন সময় এক ভগ্ন দূত এসে রিপোর্ট দিল, টোটাল নেহি মিলতা হ্যায়। অজ্ঞাত সারেই কপালটা ঘেমে উঠল। জেলের চাপরাস যার স্কন্ধে, তার কাছে এর চেয়ে বড় দুঃসংবাদ আর নেই। রুক্ষ জিজ্ঞাসু চোখে তাকালাম হতভাগ্য দুর্মুখের দিকে। সে অকুণ্ঠ বিনয়ের সঙ্গে জানালো, একঠো কমতি হুয়া। লক আপ ইয়ার্ডে এসে দেখলাম কারোর মুখে সাড়া নেই। সমস্ত ওয়ার্ডগুলো 2 বার করে গোনা হয়ে গেছে। ফল 1, অর্থাৎ একঠো কমতি হুয়া। হিসাব মতো হবে 1343, হচ্ছে 1342। সকলেই নিঃশব্দে অপেক্ষমান। এবার কি হুকুম হবে? হুকুম হলো, কাউন্ট এগেন। বেড়াকে বেড়াকে আবার সাড়া পড়ে গেল। 2 লাইন করে বসল কয়েদিরা। এবার শুধু জমাদার নয়, ডেপুটি বাবুরাও যোগ দিলেন গণনায়। 2, 4, 6, 8 একে একে সবাই আবার ফিরে এলো লক আপ ইয়ার্ডে, মুখ অন্ধকার। এবার বাকি রইল শুধু একটি মাত্র পথ, চরম এবং শেষ পন্থা, পাগলা ঘণ্টি। একটা টানা হুইসেল, তারপরেই শুরু হবে সর্বব্যাপী তাণ্ডব। লাঠি আর বন্দুক কাঁধে অহেতুক উল্লম্ফন। গোটা 50 মশাল জেলে সম্ভব এবং অসম্ভব স্থানে নিষ্ফল অনুসন্ধান। প্রাচীর বেষ্টন করে পুলিশ বাহিনীর ব্যর্থ আস্ফালন। অতঃপর দীর্ঘ লঙ্কাকাণ্ডের সমাপ্তি। শুষ্ক মুখে নত শিরে ভগ্নদূতের পুনঃপ্রবেশ।
কি বার্তা? একটু কমতি হ্যায়। বড় জমাদারের দিকে ফিরে বললাম, সবই তো হলো, আর কি, এবার শিঙে ফুঁকে দাও। মিল গিয়া, মিল গিয়া। ঊর্ধ্বশ্বাসে ছুটে এলো এক ওয়ার্ডার। কোথায়, কাহা মিল গিয়া? একসঙ্গে 18টা প্রশ্ন। ওই গাছ পর। গাছ পর? সদল বলে এবং সবিক্রমে ছুটলাম সেই দিকে। হাসপাতালের পিছনে কম্পাউন্ড পাঁচিলের ধার ঘেঁষে একটা অনেককালের অশ্বত্থ গাছ, তারই ডালপালার ঝোপের ভিতর থেকে বেরিয়ে আছে দুখানা পা। এগিয়ে এসে সমস্ত দেহটাই দেখা গেল। ধুতি পাকিয়ে তৈরি হয়েছে লম্বা দড়ি, তার একটা দিক ডালে বাঁধা, আর এক দিকটায় ফাঁস দিয়ে গলায় জড়ানো। মিনিট কয়েকের মধ্যেই ঝুলন্ত দেহটাকে নামিয়ে আনা হলো। ডাক্তার এসে নাড়ি ধরে মুখ বিকৃত করলেন। জিভ বেরিয়ে এসেছে, চোখ দুটো ঠিকরে পড়ছে। বিভৎস দৃশ্য, তবু প্রথম দৃষ্টিতেই চিনতে পারলাম। জমাদারের দিকে তাকিয়ে বললাম, ঘন্টি। সেন্ট্রাল টাওয়ারের ওপর থেকে 3 ঘন্টি জানিয়ে দিল, সব ঠিক হ্যায়। আজ এ পর্যন্ত। উপন্যাসের 9ম পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।